আসসালামু আলাইকুম। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পূর্বে অর্থাৎ ৫ থেকে ৮ই আগস্ট বাংলাদেশে এমন অনেক অপ্রীতিকর ঘটনা ঘটেছে যেগুলো খুবই নির্মম এবং ভাষায় প্রকাশ করার মতো নয়। এবং বাংলাদেশের ইতিহাসে এরকম কোনো কালো অধ্যায় হয়তোবা ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাতে ঘটেছিল বলে অনেক বিশ্লেষক মনে করছেন। যাই হোক, বিষয়গুলো ঘটার পরবর্তীতে আমরা যেটি দেখলাম সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করলো ৮ আগস্ট এবং ৫ থেকে ৮ই আগস্টের এই দায়িত্ব গ্রহণ করার পূর্ব পর্যন্ত যে সকল অপ্রীতিকর ঘটনাসমূহ বাংলাদেশে ঘটেছে সেগুলোকে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা বিচার বহির্ভূত হিসাবে রেখে দিলেন। অর্থাৎ এগুলোর কোনো বিচার বাংলাদেশে হবে না কিংবা অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ করে করবে না। যদিও এর পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে আর কোনো ধরনের ব্যাখ্যা আমরা পাইনি, তবে প্রাথমিকভাবে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা যে ব্যাখ্যাটি দিয়েছেন সেটি হচ্ছে এই সময়ে মূলত অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে ছিল না এবং দেশের রাষ্ট্র পরিচালনার দায়ভার তাদের কাছে ছিল না, যার ফলশ্রুতিতে তারা যখন থেকে দায়িত্ব গ্রহণ করেছেন অর্থাৎ ৮ তারিখ থেকে ৮ই আগস্ট তখন থেকে তাদের উপর দায়ভার বর্তায়। তবে এখানে জনগণের যে প্রশ্ন সেটি হচ্ছে, যদি আপনাদের দায়ভার না থাকে তাহলে এগুলোকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মধ্যে ফেলে দেওয়ার এখতিয়ারও আপনারা রাখেন না। এখানে আসলে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি বা বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি অনেকটা দাবি আকারে কিন্তু প্রকাশিত হচ্ছে, সেটি হচ্ছে পুলিশ হত্যাকাণ্ড। ৫ থেকে ৮ই আগস্ট অর্থাৎ বাংলাদেশের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং সেই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হয়েছে, শেখ হাসিনা ভারত চলে গিয়েছেন, ওনার নেতাকর্মীরাও আত্মগোপনে চলে গিয়েছেন। এর পরবর্তীতে বাংলাদেশের যে প্রশাসনিক ব্যবস্থার মধ্যে পুলিশ বাহিনী রয়েছে তাদের উপর কিন্তু একটি নির্মম প্রতিহিংসাত্মক আচরণ আমরা লক্ষ্য করেছি। অনেক থানা পুড়িয়ে দেওয়া হয়েছে, অনেক পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে, অনেক পুলিশ সদস্যকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে। তবে এই পুলিশ সদস্যের বিষয় নিয়ে আমরা জাতিসংঘের প্রতিবেদনও লক্ষ্য করেছি, আবার আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিবেদনগুলো আমরা লক্ষ্য করেছি, কিন্তু এখন পর্যন্ত সেই সকল পুলিশ হত্যাকাণ্ডের বিচার কিন্তু বা বিচার করার কোনো পদক্ষেপ অন্তর্বর্তীকালীন সরকার হাতে নেয়নি। যাই হোক, এটি প্রকৃতপক্ষে আসলে অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে দেখছে, বর্তমানে যেভাবে বাংলাদেশের জনগণের একটি দাবি হয়ে দাঁড়িয়েছে পুলিশ হত্যার বিচার চাই, মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করবে। যাই হোক, আমার বিষয়টি আসলে এটি নয়, মূলত যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে ডিএসসি নামক একটি পোর্টাল বা একটি গণমাধ্যম, সেখানে তারা একটি আর্টিকেল প্রকাশ করেছে এবং সেই আর্টিকেলটি আন্তর্জাতিক ক্রিমিনাল যে কোর্ট রয়েছে সেই ক্রিমিনাল কোর্ট ভিত্তিক এবং সেখানে যিনি বিষয়গুলো লিখেছেন তিনি খুবই গুরুত্ব সহকারে লিখেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে খুব ভালোভাবে উনি দায়ী করেছেন। আমি প্রথমে যে বিষয়গুলো বললাম পুলিশ হত্যাকাণ্ড থেকে শুরু করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং হ্যাঁ বাংলাদেশের এখন পর্যন্ত যে সকল প্রেক্ষাপট ঘটে যাচ্ছে সেই প্রেক্ষাপটের আলোকে কিন্তু এই লেখাটি লেখা। মূলত এখানে তিনি উল্লেখ করেছেন যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল যে কোর্ট রয়েছে সেখানে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ওনার নামে মামলা দায়ের করা হয়েছে এবং আর্টিকেল 15 এবং আর্টিকেল 7 যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর মাধ্যমে ওনার নামে যে অভিযোগগুলো দেওয়া হয়েছে অর্থাৎ বাংলাদেশে পুলিশ হত্যা, বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং ওনার দায়িত্ব গ্রহণের পর থেকে বাংলাদেশে যে সকল মব ভায়োলেন্স হয়েছে এবং মব ভায়োলেন্সের মাধ্যমে যে সকল হত্যাকাণ্ড হয়েছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা কারাগারে মৃত্যুবরণ করেছে। কারাগারে মৃত্যুবরণ করা সাধারণত একটি প্রশাসনিক ব্যবস্থার জন্য অনেকেই প্রশ্নবিদ্ধ করে থাকে এবং এই প্রশ্নবিদ্ধ করার কারণে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিমিনাল যে কোর্ট রয়েছে সেই ক্রিমিনাল কোর্ট কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ওনার অন্তর্বর্তীকালীন সরকারের যে আইন উপদেষ্টা রয়েছেন আসিফ নজরুল, ওনাদের বিরুদ্ধে যে মামলাটি করা হয়েছে সেই মামলাটি গ্রহণ করেছে এবং এই মামলা শুধু গ্রহণ করেনি বরঞ্চ এখানে আমি উল্লেখ করলাম যে আর্টিকেল 15 এবং আর্টিকেল 7 এর ধারা অনুযায়ী বা এর যে এখতিয়ার রয়েছে সেই এখতিয়ার অনুযায়ী আন্তর্জাতিক ভাবে এটি তদন্ত করার জন্য একটি সুস্পষ্ট দিক নির্দেশনা তারা দিয়েছে
এবং সেখানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল যে কোর্টটি রয়েছে সেই কোর্টের তদন্তকারী প্রতিনিধি দল পরবর্তী শুনানি শেষ হওয়ার পর তারা তদন্তে যাবেন। এবং যারা মামলা করেছেন এই বিষয়ে তারা বাংলাদেশি বংশোদ্ভূত এবং বাংলাদেশে ভিকটিম, বাংলাদেশের ভিকটিমের হয়ে বিদেশে অবস্থান যারা করছেন তারা মামলা করেছেন। আমি এখানে প্রসঙ্গগত বলে নিচ্ছি যে ডিএসসি এটি হচ্ছে ইউকে ভিত্তিক একটি গণমাধ্যম এবং অনলাইনে যদি আপনারা খুঁজেন তাহলে অবশ্যই পেয়ে যাবেন। এবং এই প্রতিবেদনে যিনি লিখেছেন উনিও খুবই স্বনামধন্য একজন ব্যক্তি, ডেভিড পল। উনি আন্তর্জাতিক জার্নাল সমূহে সাধারণত বেশ লেখালেখি করেন এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উনি শুধু লেখক নয়, উনি হচ্ছেন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল যে কোর্ট রয়েছে সেই কোর্টের একজন বিজ্ঞ বিচারক। এবং তিনি উনার যে আর্টিকেল বলেছেন বা উনি যে গণমাধ্যমে যে বিষয়বস্তুগুলো উল্লেখ করেছেন সেই বিষয়বস্তু আমি ইতিমধ্যে কিন্তু ব্যাখ্যা হিসেবে দিয়েছি কি কি বিষয়। এখানে বিস্তারিত বলতে গেলে আসলে অনেক সময়ের প্রয়োজন, কারণ অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পূর্ব থেকে 5ই আগস্ট থেকে এখন পর্যন্ত বাংলাদেশে এমন অনেক কিছুই ঘটেছে যেগুলো আসলে একটি ছোট ভিডিও বার্তার মধ্যে ধাপে ধাপে বলা কোনোভাবেই সম্ভব নয়। তবে সোজা কথায় আমি বলি যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর যে সকল অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, হত্যাকাণ্ড হয়েছে, জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, সেই নির্যাতন নিপীড়নগুলোর বিষয়ে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের জেল হাজতে মারা যাওয়ার যে রহস্যজনক ঘটনাগুলো ঘটেছে, যদিও এখানে বাংলাদেশের গণমাধ্যম সহ যারা কারা কর্তৃপক্ষ রয়েছেন তারা অনেকেই বলছেন যে অসুস্থতাজনিত কারণে, এবং এখানে গণমাধ্যম সমূহ উল্লেখ করেছে যে তাদের মৃত্যু স্বাভাবিক ছিল, অস্বাভাবিক কিছু নয়। তবে যখন আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে এ বিষয়ে মামলা দায়ের হয়ে যায়, মামলা দায়ের হওয়ার পর কিন্তু আন্তর্জাতিক যে সেকশনগুলো রয়েছে সেই সেকশন অনুযায়ী কিন্তু এগুলো খুবই গুরুত্ব সহকারে আমলে নেয়। এবং শুধু যে এই যে আওয়ামী লীগের নেতাকর্মীদের মৃত্যুর বিষয়টি যদি আসতো তাহলে হয়তো বা তারা এই বিষয়টি নজরআন্দাজ করে দিত, যেহেতু এখানে শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীদের মৃত্যুর কথাবার্তা উঠে আসেনি, পাশাপাশি পুলিশ হত্যা থেকে শুরু করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রমাণাদি সহ তথ্যাদি সহ এমন কিছু ঘটনা উপস্থাপন করা হয়েছে এবং সেই ঘটনাগুলোর মাধ্যমেই কিন্তু মামলা দায়ের করা হয়েছে, যার ফলশ্রুতিতে এই যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট রয়েছে সেই ক্রিমিনাল কোর্টের বিচারকরা শুনানি করেছেন এবং শুনানি করে তারা মূলত মোহাম্মদ ইউনূসের যে সরকার রয়েছে বর্তমানে সেই সরকারের বিরুদ্ধে একটি সুষ্ঠু তদন্ত করার নির্দেশনা কিন্তু তারা দিয়েছেন। এবং সেই তদন্ত করার নির্দেশনা আন্তর্জাতিকভাবে দিয়েছেন, অর্থাৎ বাংলাদেশের প্রশাসনিক যে ব্যবস্থা রয়েছে সেটির মাধ্যমে কিন্তু কোনো ধরনের তদন্ত হবে না বলেও কিন্তু এই আর্টিকেলে উল্লেখ করা হয়েছে বা এই বিচারক উল্লেখ করেছেন। সুতরাং এটি আন্তর্জাতিকভাবে তদন্ত হবে এবং তদন্তটি হবে প্রকৃতপক্ষে পরবর্তী যে শুনানি হবে এই বিষয়ে, সেই শুনানিতে যখন একটি রায় হবে সেই রায়ের মধ্যে কিন্তু ডেট জানানো হবে।